না না, ওইখান থেকে মিট থেকে। জি, স্ক্রিন দেখা যাচ্ছে? জি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রোগ্রামিং ইন জাভা সাবজেক্টের পঞ্চম পর্বে কম্পিউটার টেকনোলজির পঞ্চম লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমরা আজকে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ইউজ অফ ডেটা টাইপস, ভেরিয়েবলস, অপারেশনস, অপারেটরস, কন্ট্রোল স্টেটমেন্টস অ্যান্ড অ্যারে ইন জাভা। আমরা যে সকল কন্টেন্টগুলো নিয়ে এখানে আজ আলোচনা করব সেই বিষয়গুলো এখানে সেই কন্টেন্টসগুলো দেওয়া রয়েছে। তা প্রথমেই আমরা যেটা দেখব যে ডেটা টাইপ জাভাতে কত রকমের রয়েছে। ডেটা টাইপ মূলত রয়েছে জাভাতে প্রিমিটিভ ডেটা টাইপস আর নন প্রিমিটিভ ডেটা টাইপস। এবং এই যে প্রিমিটিভ ডেটা টাইপসের মধ্যে রয়েছে বুলিয়ান টাইপের রয়েছে, ক্যারেক্টার টাইপের, বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট এবং ডাবল। আর নন প্রিমিটিভ ডেটা টাইপসের মধ্যে রয়েছে ক্লাসেস, ইন্টারফেসেস এবং হচ্ছে অ্যারে। এখানে একটি চার্ট রয়েছে, এখানেও একটু এখান থেকেও তোমাদের ক্লিয়ার ধারণা হবে যে প্রিমিটিভের মধ্যে রয়েছে বুলিয়ান টাইপের রয়েছে, নিউমেরিক রয়েছে, নিউমেরিকের মধ্যে রয়েছে ক্যারেক্টার, ইন্টিজার, ইন্টিজারের মধ্যে রয়েছে ফ্লোটিং পয়েন্ট, আর ফ্লোটিং পয়েন্টের মধ্যে রয়েছে ফ্লোট এবং ডাবল। ইন্টিজারের মধ্যে রয়েছে বাইট, শর্ট, ইন্টিজার, লং। ক্যারেক্টারের মধ্যে রয়েছে ক্যারেক্টার, যাকে আমরা সংক্ষেপে CHAR লিখি। বুলিয়ান, এটাকে আমরা লিখি বুলিয়ানই লিখি। আর নন প্রিমিটিভের মধ্যে রয়েছে স্ট্রিং, অ্যারে ইত্যাদি। এখানে একটি আমি চার্ট দিয়েছি, সেটা হচ্ছে ডেটা টাইপগুলোর ডিফল্ট ভ্যালু দেওয়া রয়েছে। এখানে ডিফল্ট ভ্যালু এবং তার সাইজ দেওয়া রয়েছে। যেমন বুলিয়ান, এগুলো হচ্ছে তার বুলিয়ান, ক্যারেক্টার, বাইট, এগুলো হচ্ছে তার হচ্ছে ডিফল্ট ভ্যালু। আর হচ্ছে এই সাইজগুলো আমাদের অবশ্যই জানতে হবে যে বুলিয়ান কত বিট নিয়ে সে কাজ করতে পারে, তারপরে ক্যারেক্টার সে কত বিট নিয়ে কাজ করতে পারে, বাইট সে 1 বাইট পারে 1 বাইট নিয়ে, তারপরে হচ্ছে শর্ট হচ্ছে 2 বাইট, ইন্টিজার 4 বাইট, লং 8 বাইট, ফ্লোট 4 বাইট, ডাবল হচ্ছে 8 বাইট। এই ডিফল্ট সাইজগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি, এগুলো আমাদের অবশ্যই আমাদের কাজে লাগবে। সুতরাং আমরা এই সাইজগুলো অবশ্যই আমাদের যেন মনে থাকে, যে বুলিয়ান কত বিট নিতে পারে, ক্যারেক্টার কয় বাইট নিতে পারে বা বিট নিতে পারে আমরা জানি অবশ্যই, তাই না? কত বিটে 1 বাইট হয় সেটা আমাদের জানতে হবে, তাই না? 8 বিট সমান কি 1 বাইট। এরপরে আমরা দেখব যে এই বুলিয়ান নিয়েই আমরা দেখব যে বুলিয়ান টাইপের, বুলিয়ান মূলত কি করতে পারে, ট্রু এবং ফলস সেটাকে সে স্টোর করতে পারে। হ্যাঁ বলো, কি কিছু বলতেছো তোমরা? ওকে, তাহলে শোনো, আমি আমার সময় অনুযায়ী আমি যারা অ্যাডমিট এখনো করে নেই আমি তাদেরকে রিসিভ করব, ঠিক আছে? তারা লাইভ দেখুক, প্রয়োজনে আমি করব। যেমন আমরা বুলিয়ান টাইপের, এখানে যেমন বুলিয়ান সে তার ভ্যালু হচ্ছে ফলস, এটাকে আমরা আবার ট্রুও রাখতে পারতাম। তার মানে হচ্ছে বুলিয়ান টাইপের সে শুধুমাত্র ট্রু এবং ফলস এই দুটো বিষয়কে নিয়ে সে কাজ করতে পারে এবং এই দুটো ভ্যালুকেই মূলত সে জমা রাখে। তারপর রয়েছে বাইট, তার হচ্ছে ভ্যালু রেঞ্জ -1 to 8 to 1 to 7 এই পর্যন্ত সে ডেটা নিয়ে কাজ করতে পারে। এক্সাম্পল হচ্ছে আমরা দিলাম যে বাইট A = 10, বাইট B = -20, যেহেতু আমাদের এখানে মাইনাস ভ্যালুও রয়েছে যে সে মাইনাস ভ্যালুকেও সে জমা রাখতে পারবে।
এরপরে রয়েছে শর্ট ডেটা টাইপ। শর্ট ডেটা টাইপ তার রেঞ্জ হচ্ছে -32,768 থেকে ম্যাক্সিমাম 32,767 পর্যন্ত। এটাকে আমরা লিখতে পারি যেমন শর্ট, একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার একটা মান দিলাম, আবার শর্ট আর তার দিলাম মাইনাস ভ্যালু। লাইভে কি দেখা যাচ্ছে? ফেসবুক লাইভে কি এই পেজ শো হচ্ছে ঠিকভাবে? ওকে, সেটা একটু একদম ফলো করুন। হ্যাঁ, এরপর রয়েছে ইন্টিজার ডেটা টাইপ, যার ভেরিয়েবল রেঞ্জ হচ্ছে এই, আর ম্যাক্সিমামটা হচ্ছে, হ্যাঁ বুঝলাম না, না না ফেসবুক পেজে দেখা যাচ্ছে কিনা সেটা আমি জানতে চাচ্ছিলাম। দেখা যায় সেটাই। আমাদের এই যে ডেটা টাইপগুলো, এটা হচ্ছে একটা এক্সাম্পল আমরা কিভাবে এটাকে ব্যবহার করব। এগুলো কিন্তু তোমরা জানো, প্রিভিয়াস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু ছিল। তো সুতরাং এগুলো নিয়ে আমি খুব বেশি এটা একটু জাস্ট তোমাদের ব্রেনটাকে ঝালাই করে নেয়া, এগুলো দেখানো মানে। এগুলো তোমরা দেখবা। তারপরে হচ্ছে লং ডেটা টাইপ, তার সাইজ তো অনেক বড়ই হবে, ঠিক আছে। তার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এই, তার মানে অনেক বেশি ডেটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা লং ডেটা টাইপ দিব। যেমন আমরা দিতে পারি, যখন তুমি কখনো যদি ব্যাংকিং কোনো সফটওয়্যার বা টাকা পয়সা সংক্রান্ত যদি কোনো বিষয় নিয়ে কাজ করো, তাহলে কিন্তু তুমি দিবা হচ্ছে লং ডেটা টাইপ। ওকে, তারপরে রয়েছে ফ্লোট টাইপের, মানে দশমিক যুক্ত, এটা হচ্ছে আনলিমিটেড রেঞ্জ। তার যেমন আমি এখানে একটা ভেরিয়েবল দিলাম f1, ঠিক আছে। তারপরে স্যার লং ডাটাটাইপের ভেরিয়েবলের যে মানটা, এটা কি লেন্থ হবে নাকি ওইটা মানটা দিতে পারবো আমরা? না, এখানে তুমি দশমিকের পরে দিতে পারবা, এই ভ্যালুগুলো দিতে পারবা তুমি, ঠিক আছে। দশমিকের পরে তুমি এই ভ্যালুগুলো দিতে পারবা। এই লং এর ক্ষেত্রে, এই লং এটার কথা বলছো, লং, হ্যাঁ তুমি, হ্যাঁ এই মান তুমি দিতে পারবা, এই মান তো তুমি দিতে পারবা। তা তোমার মিনিমাম ভ্যালুটা হচ্ছে এইটা, ম্যাক্সিমাম হচ্ছে এইটা, তুমি এটা নিয়ে কাজ করতে পারবা, ঠিক আছে। না, এটা তো ভ্যালু, এখানে তো বলছে যে এটা ভ্যালু, দা মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ভ্যালু, তুমি মান হিসেবে বসাইতে পারবে। তারপর হচ্ছে তোমার ডাবল ডেটা টাইপ, ডাবলেও তুমি আনলিমিটেড ডেটা নিয়ে কাজ করতে পারবা। এখানে হচ্ছে একটা ভেরিয়েবল আমি দিয়ে দিলাম, জাস্ট একটা এক্সাম্পল। ক্যারেক্টার, আমরা বর্ণ নিয়ে যে কাজ করি, সিঙ্গেল কোটেশনের মধ্যে অবশ্যই থাকতে হবে ক্যারেক্টারটা, এবং এটাকে আগে পূর্বে আমরা লিখব CHAR, ঠিক আছে। এই বিষয়গুলো কেন প্রয়োজন? তুমি যখন একটা প্রোগ্রাম করতে যাবা, তুমি অনেক বড় একটা রেঞ্জের ভ্যালু নিয়ে কাজ করতেছো, কিন্তু তোমার ডেটা টাইপ সম্পর্কে ধারণা নাই, তখন তোমার কি হবে? তুমি সিম্পল তুমি লিখে দিলে ইন্টিজার, ওদিকে তার ভেরিয়েবল রেঞ্জ তুমি উল্লেখ করলা অনেক বড়, তখন তো তোমার কম্পাইলার এরর ধরবে। তো সুতরাং তোমার এই টাইপ সম্পর্কে অবশ্যই জানতে হবে, তার রেঞ্জ কতটুকু, তুমি কোন ডেটা টাইপ নিয়ে কাজ করবা, কি ধরনের ভ্যালু নিয়ে কাজ করবা। এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি, এগুলো আমরা জানি, এগুলো আমরা পূর্বের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তো আমরা সহজেই আমরা কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় জানি। ভেরিয়েবল আসলে জিনিসটা কি? ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার, যে কী করে, সে ভ্যালুটাকে ধরে রাখে, ডেটার মানকে যে ধরে রাখে তাকেই মূলত ভেরিয়েবল বলে। এবং ভেরিয়েবল ছাড়া কি আমরা কোনো প্রোগ্রাম, ক্যালকুলেটিভ কোনো প্রোগ্রাম কি রান করতে পারি? আসলে কিন্তু পারি না। আমাদের যে কোনো ক্যালকুলেশনের কোনো বিষয় হলে কিন্তু আমাদের অবশ্যই ভেরিয়েবল আমাদের লাগে। তাই ভেরিয়েবল যখন আমাদের লাগে তখন অবশ্যই আমাদের জানতে হবে যে ভেরিয়েবল কি, সে তার কাজ কি, তার মানে কি, সে ডেটার মানকে ধারণ করে। এখন ডেটার মানকে যে ধারণ করে তার অবশ্যই টাইপ থাকতে হবে, এবং ভেরিয়েবলের নামগুলো কেমন হবে, ভেরিয়েবলের নামটা কেমন হবে, যা খুশি তাই তাও কিন্তু দেয়া যাবে না। তো ভেরিয়েবল মূলত জাভাতে আছে লোকাল, ইনস্ট্যান্স এবং হচ্ছে স্ট্যাটিক রয়েছে। এটার সিনট্যাক্স যদি আমরা দেখি যে কিভাবে আমরা এটাকে গঠন প্রণালী, আমরা যেমন একটু আগে আমরা অনেকগুলো ভেরিয়েবল দেখে আসছি,
কি থাকবে, প্রথমে থাকবে ডেটা টাইপ থাকবে, তারপরে থাকবে ভেরিয়েবল নেম থাকবে, তারপরে থাকবে সেমিকোলন। এই ডেটা টাইপে থাকবে হচ্ছে আমরা পূর্বে যে সকল ডেটা টাইপগুলো নিয়ে একটু আগে কথা বললাম পূর্বের স্লাইডে সেইগুলো, আর নাম, ভেরিয়েবলের নাম যে কোনো কিছু হতে পারে, সেটা অবশ্যই কিছু নিয়মকানুন রয়েছে, স্পেশাল ক্যারেক্টার হতে পারবে না, সেটা আমরা দেখি এখনই। তারপরে আমরা দেখব যে লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল কি? লোকাল ভেরিয়েবল হচ্ছে যে সকল ভেরিয়েবলগুলো একটি মেথডের মধ্যে আমরা ডিক্লেয়ার করি। আমাদের অনেকগুলো মেথড থাকে, মেথড আমরা চিনব কীভাবে? যে কোনো নাম, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে অনেকগুলো স্টেটমেন্ট থাকবে, সেটাকেই আমরা বুঝতে পারবো কি একটা মেথড। এখন সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামিংয়ের সুবিধার্থে আমরা অনেকগুলো মেথড তৈরি করব। আমরা বিল্ট ইন মেথডের বাইরেও নিজেরাও আমরা চাইলে আমরা মেথড বানাতে পারবো, ইউজার ডিফাইন্ড মেথড বানাতে পারবো। এখন আমাদের সেই প্রয়োজনে যদি আমরা মেথডের মধ্যে যদি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন সেটা হবে লোকাল ভেরিয়েবল। এবং এই লোকাল ভেরিয়েবলগুলো এটাকে আমরা স্ট্যাটিক হিসেবে ডিফাইন করতে পারবো না, স্ট্যাটিক হিসেবে আমরা এটাকে পারবো না। এরপরে রয়েছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। এটা কি ডিক্লেয়ার ইনসাইড ক্লাসের মধ্যে থাকবে, বাট থাকবে হচ্ছে কি আউটসাইড অফ দ্য বডি অফ মেথড। তার মানে এই ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকবে হচ্ছে একটি ক্লাসের মধ্যে, বাট নির্দিষ্ট কোনো মেথডের মধ্যে থাকবে না, এবং এটাকেও স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করা যাবে না। এরপরে রয়েছে স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল তো নাম দেখেই বোঝা যাচ্ছে যে তার পূর্বে কি করতে হবে, তাকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এটা অবশ্যই কি হতে পারবে না, এটা অবশ্যই লোকাল হতে পারবে না। এইটুকু আমাদের মোটামুটি জানলেই হবে। যেমন আমরা ভয়েড মেইনের ক্ষেত্রে লিখি কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আমরা মেইনের ক্ষেত্রেই আমরা লিখি হচ্ছে স্ট্যাটিক। কিছু রুলস রেগুলেশন রয়েছে ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য। যেমন ভেরিয়েবলগুলো কি হতে হবে, অ্যালফাবেট হতে হবে, তারপর হচ্ছে আন্ডারস্কোর তুমি দিতে পারবা, এর মধ্যে ডলার সাইন দিতে পারবা, তারপরে হচ্ছে তুমি প্রথমেই তোমার একটা ভেরিয়েবলের নামে প্রথমে অবশ্যই তোমার লেটার থাকতে হবে। তুমি হচ্ছে ওই 0 থেকে 9 ডিজিটগুলোকে সেটা তুমি লেটারের পরে লিখতে পারবা, বাট শুরুতে তুমি ওই 0A 9A এগুলো লিখতে পারবা না। তারপরে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার বা স্পেস এর মধ্যে কিন্তু অ্যালাউ হবে না। স্পেশাল ক্যারেক্টার কি, যেমন হচ্ছে এই প্রশ্নবোধক চিহ্ন দিতে দাও তুমি, কোলন, তারপরে হচ্ছে এরকমের যে সকল সিম্বলগুলো রয়েছে, এই সকল স্পেশাল ক্যারেক্টারগুলোকে আমরা পরিহার করেই আমরা চলবো। সেক্ষেত্রে আমরা সবসময় প্রথমে শুরু করব লেটার দিয়ে, তারপরে যদি আমাদের প্রয়োজন হয় আমরা ডিজিট দিব। এবং ভেরিয়েবলের নামগুলো আমরা একটা নির্দিষ্ট লেন্থের মধ্যে রাখবো, খুব বেশি বড় আমরা দিব না। এবং এখানে আপার ক্লাস এবং লোয়ার ক্লাস কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ বহন করবে। যেমন আমরা যদি লিখি এ, এটা কিন্তু ভিন্ন অর্থ বহন করবে, আবার আবার কিন্তু ভিন্ন অর্থ বহন করবে। তারপরে রয়েছে হচ্ছে কিওয়ার্ড। আমরা পূর্বের চ্যাপ্টারে যে সকল রিজার্ভ ওয়ার্ডগুলো পড়েছিলাম, এই কিওয়ার্ডগুলোকে তুমি ব্যবহার কিন্তু করতে পারবে না। সুতরাং এই রুলসগুলো কিছু কিছু সামান্য আমাদের মনে রাখতে হবে যে আমরা কী কী জিনিসকে ব্যবহার করব, কী কী জিনিসকে পারবো না। আমরা সাধারণত ক্যারেক্টার দিয়ে, লেটার দিয়ে আমরা মূলত শুরু করব। তার সাথে যদি আমাদের অনেক বেশি ভেরিয়েবল লাগে, আমাদের বোঝার সুবিধার্থে আমরা ডিজিটকে যুক্ত করতে পারবো। আমরা কিওয়ার্ডকে আমরা ব্যবহার করব না। এবং আপার ক্লাস, লোয়ার ক্লাস এগুলো কিন্তু ভিন্ন অর্থ বহন করে, এবং এগুলো কিন্তু অবশ্যই কেস সেন্সিটিভ। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা ইনপুট মেথড নিয়ে আমরা কাজ করব। আমরা ইনপুট মেথড নিয়ে আমরা কাজ করব, যেটা আমাদের খুব বেশি প্রয়োজন। যেমন আমরা গত যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখেছিলাম সেখানে ইনপুট মেথড ছিল, তাই না? নাম মনে আছে ইনপুট মেথডের নাম মনে আছে? কনসোল ডট কি
শোনা যায় কথা? কনসোল ডট কি? রিড লাইন। এত সময় তো লাগার কথা না, তাই না? এখানেও আমাদের ইনপুট মেথড সম্পর্কে জানতে হবে। এবং আমরা বলেছিলাম যে জাভাতে সবগুলো ক্লাস, এই জন্য এই ক্লাসগুলো থাকে মূলত একটা প্যাকেজের অধীনে। তারপরে ক্লাসের অধীনে থাকে হচ্ছে হলো মেথডগুলো থাকে। এখন আমার মেথড ব্যবহার করতে হলে যে সকল জিনিসগুলো জানতে হবে জাভা স্ক্যানার ক্লাস বলে একটা ক্লাস রয়েছে, তার নাম হচ্ছে স্ক্যানার ক্লাস। সে কী করে? ইনপুট গ্রহণ করতে সহায়তা করে। তাহলে আমাদের জানতে হবে ইনপুট নেওয়ার জন্য যে ক্লাস, তার নাম হচ্ছে স্ক্যানার ক্লাস। এটা যে প্যাকেজের মধ্যে থাকে, java.util, এই প্যাকেজের মধ্যে থাকে। এখন আমরা গত ক্লাসেই আমরা দেখেছিলাম যে জাভার স্ট্রাকচার দেখেছিলাম। সেখানে আমরা কী কী ছিল স্ট্রাকচারের মধ্যে? প্রথমে ছিল কমেন্ট ছিল, তারপরে কী ছিল? ক্লাসের নাম বা ইম্পোর্ট স্টেটমেন্ট। এখন ওই যে ইম্পোর্ট স্টেটমেন্ট, আমি যখনই এই ক্লাসটাকে আমি যখন ব্যবহার করব, স্ক্যানার ক্লাসটাকে, তখন কিন্তু আমার এই প্যাকেজটাকে কিন্তু আমার কী করে নিতে হবে? এই প্যাকেজটাকে আমাদের অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করা মানে হচ্ছে এই প্যাকেজটাকে যখন তুমি তোমার প্রোগ্রামে যুক্ত করে নিবে, ইনক্লুড করে নিবে, তাহলে কি হবে? এই প্যাকেজের অধীনে যত রকমের ক্লাসগুলো রয়েছে, সেই ক্লাসের অধীনের সবগুলো মেথডকে তুমি খুব সহজেই ব্যবহার করতে পারবে। এরপরে হচ্ছে এগুলোর ক্ষেত্রে তুমি যে ডেটা টাইপ, ইন্টিজার, ডাবল, এগুলো তুমি ব্যবহার করতে পারবে। এর সিনট্যাক্সটা কেমন? স্ক্যানার এসসি সমান নিউ স্ক্যানার, এখানে একটা আর্গুমেন্ট ব্যবহার করতে হবে ডিফল্ট, তারাই বলে দিয়েছে। system.in, এটা হচ্ছে একটা আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটাকে ব্যবহার করতে হবে। এখানে একটা প্রোগ্রাম আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা ইনপুট নিব এবং সেই সকল ভেরিয়েবলগুলোকে আমরা আবার যোগ করে সেটাকে আবার আউটপুটে আমরা দেখব। কি দেখা যাচ্ছে? কি কঠিন মনে হচ্ছে নাকি? না স্যার। ঠিক আছে, সহজ মনে হইলে কিন্তু ভালো। এরপরে আমরা এই সহজভাবে নিতে হবে, কঠিনভাবে না। তার মানে আমরা ইম্পোর্ট, এটা হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট। তার মানে আমি এই প্যাকেজটার অধীনের সকল ক্লাসগুলোকে আমি ব্যবহার করব, এই জন্য আমি লিখলাম ইম্পোর্ট java.util.star, তারপর হচ্ছে সেমিকোলন। তার মানে ইউটিআইএল ক্লাসের সবগুলো ক্লাস এই লাইনের মাধ্যমে চলে আসছে। তার মানে তুমি যে কোনো এই প্যাকেজের অধীনের যে কোনো জিনিসকে তুমি ব্যবহার করতে পারবে। এরপরে ক্লাসের একটা নাম দিলাম আমি। এরপরে যথারীতি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট লিখলাম, এই ব্র্যাকেট দিলাম। এরপরে আমি এই মেথডকে স্ক্যানার মেথডকে আমি ব্যবহার করব, তাই না? এই জন্য আমি লিখলাম স্ক্যানার এস ইকুয়াল টু নিউ স্ক্যানার system.in। এখন আমরা একটা মেসেজকে শো করলাম, system.out.println এন্টার ফার্স্ট নাম্বার। এখন ফার্স্ট নাম্বারের জন্য আমাদের কি করতে হবে? এ নামক ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এ সমান এসসি, মানে এই স্ক্যানারের অবজেক্ট দিয়ে নেক্সট ইন্টিজার এর মাধ্যমে আমি এই মেথডের মাধ্যমে আমি কি করব? এ নামক ভেরিয়েবলের মধ্যে আমি মানকে আমি ইনপুট নিব, নেক্সট আইএনটি, এটাও একটা মেথড। এটা হচ্ছে স্ক্যানার, যেমন ইউটিআইএল ক্লাসের এই প্যাকেজের এটাও একটি মেথড। এর মাধ্যমে নির্দিষ্ট কোনো ভেরিয়েবলের মধ্যে আমি মান নিতে পারবো, কিন্তু তার পূর্বে আমার অবশ্যই স্ক্যানার ক্লাসকে ডিক্লেয়ার করতে হবে। স্ক্যানার ক্লাসকে ডিক্লেয়ার করে এই স্ক্যানারের অবজেক্টের মাধ্যমে আমি এই মেথডের সাহায্যে একটি ভেরিয়েবলের মধ্যে একটি মানকে ইনপুট নিলাম। এরপরে যথারীতি আমি বি এর জন্য মান নিলাম, সি এর জন্য মান নিলাম, তারপরে আমি একটা ইন্টিজার ডি নিলাম, তার মধ্যে এই তিনটাকে আমি যোগ করে দিলাম। তারপরে আমি এখন ডির মধ্যে আমার মান আছে, তাই না? ডির মধ্যে মান থাকলে system.out.println যে টোটাল, এটাকে আমি আউটপুটে দেখাতে পারবো। এটার পরে প্লাস চিহ্ন দিয়ে এই যে যার মধ্যে মানটা আছে সেটাকে আমি এই দেখাতে পারবো, প্লাস ডি। তাহলে এটার মাধ্যমে আমি
কি শিখলাম যে কিভাবে আমি ইউটিআইএল প্যাকেজকে ব্যবহার করব, স্ক্যানার মেথডকে ব্যবহার করব, নেক্সট আইএনটি মেথডকে আমি ব্যবহার করব। তার মানে আমার মনে রাখতে হবে কোনো কিছুকে ইনপুট নিতে হলে আমার অবশ্যই স্ক্যানার মেথডকে আগে আমার ডিক্লেয়ার করতে হবে, তার পূর্বে আমার অবশ্যই ইউটিআইএল এই প্যাকেজটাকে আমার অবশ্যই ইম্পোর্ট করতে হবে আমার সংশ্লিষ্ট ক্লাসে। তা আমরা যদি এই প্রোগ্রামটাকে একটু রান করি, একটু এখানে তোমাদেরকে রান করে দেখাই। অলরেডি হচ্ছে ইউজার ইনপুট ডেমো, এই নামে আমাদের ক্লাসটা কিন্তু অলরেডি করা আছে। ঠিক আছে, আমি অলরেডি এটাকে করে সেভ করে রাখছি। এখন আমি তোমাদেরকে একটু রান করে দেখাই। এই রান করা বা এগুলো করা কি মনে আছে তোমাদের এই বিষয়গুলো? ওই এনভায়রনমেন্ট সেটআপ কি তোমরা করছিলা বাসায় বসে? জি স্যার করছি, আমি করছি, আপনি করতে জানেন না, এটা তো করতে হবে, না করলে তো এই সকল প্রোগ্রামগুলো যদি তোমরা না করো বাসায় বসে তাহলে তো কাজ হবে না। ঠিক আছে, তো যাক, এখানে অলরেডি ইউজার ইনপুট ডেমো নামে একটা প্রোগ্রাম অলরেডি করা আছে। এটা হচ্ছে এই ইউজার ইনপুট ডেমো। ঠিক আছে, এটাকে আমরা ডেমো 1 নাম দেই, 1 নাম দিয়ে এটাকে সেভ করি। ঠিক আছে, এটাকে সেভ করবো কোথায়? ওই লোকেশনেই আমার করতে হবে, demo1.java। ওকে, এখন আমার তাহলে আমি এখন লিখবো কি জাভা সি, কারণ আমি সেই লোকেশনে আগে ঢুকলাম, আমি যেখানে আমি সেভ করে রাখছি আমার ড্রাইভের। ঠিক আছে, আর আগেই তো আমি এনভায়রনমেন্টকে সেট আপ করে নিছি, জাভা সি। তারপরে হচ্ছে আমি লিখবো এটাকে দিয়ে, তারপরে আমি দিব .java। ওকে, কোনো এরর নাই। ঠিক আছে, তার মানে আমি ক্লাসটা করলাম, কোনো এরর নাই। এরপরে আমি লিখবো কি লিখবো বলো, তোমরা বলো, তোমাদের বলা উচিত তো। তার মানে তো করো নাই বাসায় বসে, তোমরা করো নাই। এগুলো না করলে তো হবে না, এগুলো না করলে আসলে কিন্তু বুঝতে পারবা না, এটার যে আনন্দ সেটা কিন্তু পাবা না। এরপরে আমি জাভা ইউজার ইনপুট, এখন আমার প্রথম মেসেজটা কিন্তু এখানে আসছে। কি আসছে? যে ইন্টার ফার্স্ট নাম্বার, এখানে নাম্বার দাও 12, সেকেন্ড নাম্বার দাও 20, তারপরে থার্ড নাম্বার হচ্ছে 8। তাহলে আউটপুট কি টোটাল হচ্ছে আমি 40 পাওয়া গেছে। কি দেখছো সবাই? ঠিক আছে, তো সুতরাং এনভায়রনমেন্ট সেটআপ না করলে কিন্তু এই সমস্যা কিন্তু হবে। তাহলে এনভায়রনমেন্ট সেটআপ তোমরা করে নিবা, কিন্তু আজকেই করবা কিন্তু। ঠিক আছে, আজকেই করবা, কারণ তোমাদের আমি এই সপ্তাহে আরেকটা ক্লাস আমি নেব, কারণ আমাদের মিড টার্ম কিন্তু 21 তারিখে। তো সুতরাং তার আগে আমাদের বইয়ের অর্ধেক শেষ করতে হবে। আমরা কিন্তু সিলেবাসে আমাদের পিছনেও আছি আমরা। তাহলে এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা পারবো, তাই না? আমরা হ্যাঁ মিড টার্ম
ঠিক আছে, আমি আগাই। তোমরা বুঝতে পারছো? এই প্রোগ্রামটা বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? না স্যার। আর তোমরা সঠিক সময় ঢুকবা, তোমরা আগে আগে ঢুকবা, তা না হলে সঠিক টাইমে লাইভ ক্লাস শুরু করা যায় না। এরপরে আমরা আরেকটা নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে জাভা অপশন প্যান নামে একটা জিনিস আছে, এবং এটাও খুব ইন্টারেস্টিং। এবং আমরা যেমন এখন এইমাত্র কিন্তু আমরা টেক্সট মোডে কাজ করছি, তাই না? আউটপুটগুলো আসছে কিভাবে? আমাদের টেক্সট মোডে আসছে না, কালো স্ক্রিনের মধ্যে কিন্তু আসছে। আমরা যে প্রোগ্রামটার আউটপুট দেখলাম, এই যে অপশন প্যান বলে একটা ক্লাস আছে জাভাতে, যে অপশন প্যান, এটার মধ্যে তুমি ডায়ালগ বক্স তুমি নিয়ে আসতে পারবা, মেসেজ বক্স, কনফার্ম বক্স, এই ক্লাসের আন্ডারে তুমি একদম বক্স নিয়ে আসতে পারবা। এবং এটার জন্য তোমার যে অপশন প্যান ক্লাসকে ডিক্লেয়ার করতে হবে। এবং যে অপশন ক্লাস কী করবে? যে অপশন প্যান ক্লাস সে মূলত করে হচ্ছে যে কম্পোনেন্টস নামে একটা ক্লাস আছে তাকে ইনহেরিট করে। ইনহেরিটেন্স তো আমরা জানি, তাই না? অন্য একটা ক্লাসের বৈশিষ্ট্য যখন অপর একটা ক্লাস ধারণ করে তাকেই কি বলি আমরা? ইনহেরিটেন্স বলি। এটাকে আমরা ডিক্লেয়ার করবো। তার মানে কি, জাভা এরকমের অনেক ক্লাস কিন্তু তৈরি করে দিয়ে একটা ক্লাসকে আর একটা ক্লাস ইনহেরিট করছে। তারপরে আমরা একটা ক্লাসের নাম জানি, সেটাকে আমরা শুধুমাত্র কি করি? ইম্পোর্ট করি। তাহলে কি হয়? ইম্পোর্ট করলে তার অধীনের ক্লাস এবং মেথডগুলোকে আমরা কিন্তু সব ব্যবহার করতে পারি। এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সবগুলো ক্লাস থাকে একটা প্যাকেজের আন্ডারে। সেই প্যাকেজটাকে যখন আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট স্টেটমেন্টের মাধ্যমে, যেমন একটু আগে আমরা দেখলাম যে একটা প্যাকেজকে আমরা ইউটিআইএল ডট স্টার তারপর সেমিকোলন দিলাম, তার মানে ইউটিআইএল ক্লাসের প্যাকেজের আন্ডারে যতগুলো ক্লাস আছে সবগুলোই তুমি কি করলা? ইম্পোর্ট করলা। এরপর এটাকে তুমি কিভাবে ব্যবহার করবা? এই যে অপশন প্যানকে, পাবলিক ক্লাস যে অপশন প্যান এক্সটেন্ডস, এই এক্সটেন্ডস মানে হচ্ছে তুমি ইনহেরিট করছো কাকে? যে কম্পোনেন্টকে। তারপরে লিখতে হবে ইমপ্লিমেন্ট অ্যাক্সেসিবল, এই কথাটা লিখতে হবে। এখন আমরা এখানে আমরা একটা প্রোগ্রাম দেখব আমরা যে অপশন প্যানকে ব্যবহার করে। এখন যে অপশন প্যান ব্যবহার করার ক্ষেত্রে এটার যে তোমার প্যাকেজ তার নাম হচ্ছে সুইং। এর জন্য আমাদের লিখতে হবে ইম্পোর্ট জাভা এক্স ডট সুইং ডট স্টার। এটা লিখলে কি হবে? এই প্যাকেজের আন্ডারে এই যে অপশন প্যানগুলো আছে, এই যে অপশন প্যান, এই মেথডগুলো রয়েছে। এরপরে আমরা ক্লাসের একটা নাম দেবো অ্যাজ ইউজুয়াল, এখানে যা খুশি তাই তুমি দিতে পারো। এখানে আমি দিলাম অপশন প্যানেল এক্সাম্পল। এখানে একটা ফ্রেম ডিক্লেয়ার করতে হবে, সেটার নাম হচ্ছে যে ফ্রেম। যেহেতু আমরা আমাদের মেসেজ বক্স শো করবে, এই জন্য আমাদের একটি ফ্রেমকে ডিক্লেয়ার করতে হবে। এবং একটা মেথডকে আমাদের আনতে হবে, যে অপশন প্যান এক্সাম্পল, তার আন্ডারে আমাদের লিখতে হবে এই এফ ইকুয়াল টু নিউ যে ফ্রেম। এই মেথডকে আমাদের অবশ্যই আমাদের ইনিশিয়ালি ডিক্লেয়ার করে নিতে হবে। এরপরে আমরা লিখলাম যে অপশন প্যান ডট শো মেসেজ ডায়ালগ। তারপরে আমরা এই যে তার যে অপশন প্যানের যে অবজেক্ট বলি আমরা, সেটাকে আমরা নিব, তা কমা দিয়ে যে মেসেজটাকে শো করব। তাহলে কি হবে? যে অপশন প্যান নামে একটা মেসেজ ডায়ালগ বক্স এই প্যানেলের অধীনে শো করবে। এরপরে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা এইভাবে লিখব যে অবশ্যই আমাদের মেইন মেথড থাকতে হবে। আমাদের মূলত হচ্ছে যে অপশন প্যান নিয়ে আমরা যখন কাজ করব তখন আমাদের এই মেথডটাকে নিয়ে আমাদের এক্সট্রা কাজ করতে হবে। এজন্য আমাদের অপশন প্যান এক্সাম্পল নামে একটা মেথড তৈরি করে এই ফ্রেম মেথডকে আমাদের আনতে হবে। এরপরে আমরা মেইন মেথড করব। এবার নিউ অপশন প্যান, যে আমাদের এই মেথডকে আমরা কল করব এখানে। এটাকে আমরা আবার একটু আমরা দেখি রান করে, তাহলে আমাদের একটু ধারণাটা তৈরি হবে। এটা হচ্ছে এই যে ইউজার ইনপুট ডেমো নামে অপশন প্যান এক্সাম্পল। এই অপশন প্যান এক্সাম্পল
এটাকে আমরা 1 নামে দিয়ে করি। তাহলে আমরা অপশন প্যান এক্সাম্পল নামে আমরা প্রোগ্রামটাকে আমরা লিখলাম, তাই না? অপশন প্যান এক্সাম্পল 1। তাহলে আমরা এটাকে আগে রান করব আমরা, তাই না? .java আমরা আগের প্রোগ্রামটাকে করলাম। তারপরে হচ্ছে এখানে কোনো আমাদের তোমার কোনো এরর নাই। এরপরে আমরা জাভা সিটা হবে না, এখন আমরা এটাকে রান করি। কি ধরনের মেসেজ, কি ধরনের একটা মেসেজ শো করছে দেখা যাচ্ছে এই স্ক্রিনটা, হ্যালো ওয়েলকাম টু জাভা পয়েন্ট, ঠিক আছে? তার মানে এই যে প্যানেল ব্যবহার করলে মূলত হচ্ছে তুমি এই রকমের উইন্ডো তুমি তোমার প্রোগ্রামের মধ্যে তুমি আনতে পারবে। এবং এটা হচ্ছে তোমার সুইং ক্লাসের মধ্যে একটা জিনিস, এবং তুমি অপশন প্যান এবং হচ্ছে সুইং ব্যবহার করবা, আর হচ্ছে যে ফ্রেম ব্যবহার করতে হবে। এই ধরনের মেসেজ ডায়ালগ বক্স আনতে হলে যে ফ্রেম মেথডকে ব্যবহার করতে হবে, যে ফ্রেম, ঠিক আছে? এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাও তোমরা এই প্রোগ্রামটা সম্পর্কে একটু দেখতে পারো কিভাবে করছে। এরপরে আমরা আজকে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে কিছুটা আমরা দেখব। আমরা প্রতিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আমরা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আছে, এবং এই ল্যাঙ্গুয়েজেও আছে, থিম সবই একই রকমের, কিছুটা দেখানো আর কি। আমি এই ওয়েবসাইটে চলে গেলাম তোমাদেরকে এটা দেখানোর জন্য। এখানে আছে কি জাভা কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট ইন জাভা। কি দেখতে পাচ্ছ তোমরা? তোমরা এই ওয়েবসাইটে ঢুকে এটা দেখবা, ঠিক আছে? এখানে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা আছে, তার স্ট্রাকচার দেওয়া রয়েছে, ফ্লো চার্ট দেওয়া রয়েছে, প্রোগ্রাম দেওয়া আছে, ঠিক আছে? একদম ধারণা খুব ক্লিয়ার হয়ে যাবে। এই জাভা পয়েন্ট এই ওয়েবসাইটে ঢুকে কন্ট্রোল ফ্লো ইন জাভা, কি তোমরা দেখতে পাচ্ছ কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট? ওকে, কি আজকে একটু লোড বেশি লাগতেছে ক্লাসের নাকি? হ্যাঁ, ঠিক আছে, না হলে তো খুব ভালো। ঠিক আছে, যদি প্রিভিয়াস গুলো পড়ো, আজকে কিন্তু অনেক বেশি জিনিসকে আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু পড়বা তোমরা, খুব দ্রুত পড়বা এগুলো। তো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট 3 ধরনের। হ্যাঁ, রাইট, সি শার্পের সাথে অনেক জিনিস এখানে মিল আছে, সুতরাং ওইগুলো যাদের ব্রেনের মধ্যে আছে তারাই কিন্তু এটা পারবে। তো এখন আমাদের এখানে কি কি জিনিসগুলো আছে, যে ডিসিশন মেকিং স্টেটমেন্ট, তার মধ্যে কি আছে? ইফ স্টেটমেন্ট আছে, সুইচ আছে, লুপ স্টেটমেন্ট, তার মধ্যে আছে ডু হোয়াইল, ফর ইচ লুপ। তারপরে জাম্প স্টেটমেন্টের মধ্যে রয়েছে কি? ব্রেক স্টেটমেন্ট এবং কন্টিনিউ স্টেটমেন্ট। এখানে এই যে ইফ স্টেটমেন্টের মধ্যে আবার কি আছে? সিম্পল ইফ আছে, তারপরে ইফ এলস রয়েছে, ইফ এলস ইফ রয়েছে, নেস্টেড ইফ এলস রয়েছে। তো ইফ এলস তো আমরা জানি, ইফের পরে একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে এই মধ্যের যে স্টেটমেন্ট এটা কাজ করবে।
এবং এটা সংশ্লিষ্ট কিন্তু ছোট প্রোগ্রামও দেয়া আছে, তোমরা এই সকল প্রোগ্রামগুলো প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে। এরপরে কি আছে, ইফ এলস। ইফ এলসে কি, ইফের পরে সিনট্যাক্সে কি আছে, ইফের পরে কন্ডিশন, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্ট কাজ করবে, আর এটা যদি ফলস হয় তাহলে করবে এই স্টেটমেন্ট। তারপরে আছে ইফ এলস ইফ ল্যাডার। এখানে কি আছে, ইফ স্টেটমেন্ট থাকবে, তারপরে কন্ডিশন থাকবে, এই কন্ডিশন যদি ট্রু না কাজ ট্রু যদি ফলস হয় তাহলে এলস ইফে আসবে। এরকমের অনেকগুলো এলস ইফ থাকতে পারে, তার যদি কোনোটাই যদি কাজ না করে তাহলে আমরা একদম লাস্টের যে এলস সেটা চলে আসবে। তারপরে আছে নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস আমরা জানি এবং এটা নিয়ে আমরা প্রোগ্রাম সবসময় করি। নেস্টেড ইফ এলস কি, একটা ইফের মধ্যে আর একটা ইফ এলসকে ঢুকানো। যেমন এখানে ইফ কন্ডিশন, তারপরে কি এই ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটটা কিন্তু মূলত শেষ কোথায় করছে, কিন্তু করছে এই যে এইখানে কিন্তু করছে, এই যে এইখানে। তার মানে একটা ইফের মধ্যে আর একটা কিন্তু ইফ এলস রয়েছে, এটাকেই বলে হচ্ছে নেস্টেড ইফ এলস। তারপরে এটা নিয়ে প্রোগ্রামও দেওয়া আছে। তারপর সুইচ স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করছি। সুইচে কি থাকে, সুইচের মধ্যে থাকে হচ্ছে একটা এক্সপ্রেশন থাকে, এই এক্সপ্রেশনের মধ্যে আমি একটা ভ্যালু পাই, সেই ভ্যালুটা যার সাথে ম্যাচ করবে সেই ভ্যালুতে চলে যাবে। যেমন কেস ভ্যালু এখানে 1 থেকে 1 2 এরকম এন পর্যন্ত থাকবে। আবার এই কেস ভ্যালু 1 এর অধীনে আবার অনেকগুলো স্টেটমেন্ট থাকবে, যে স্টেটমেন্টটা সে মিলবে, কেস ভ্যালু যার সাথে মিলবে সে কি করবে, সেই কেসটি নিয়ে সে কাজ করবে। যদি কোনো কেসে যদি না মিলে তাহলে সে যে ডিফল্ট যে কেস থাকবে সেই ডিফল্ট কেসের অধীনের স্টেটমেন্টগুলো কাজ করবে। কি মনে পড়ে পূর্বের পড়াগুলো? হ্যাঁ অবশ্যই করছিলে, আমিই পড়াইছি তাই না। এরপর এটা নিয়ে প্রোগ্রামও আছে, একদম সেম জিনিস, সব কিছু একদম সেম, শুধুমাত্র সিনট্যাক্স ভিন্ন। লুপ স্টেটমেন্ট, লুপের মধ্যে ফর লুপ আমাদের খুব কাজে লাগে, হোয়াইল লুপ কাজে লাগে, ডু হোয়াইল কাজে লাগে। এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একদম বেস জিনিস। আজকের যে জিনিসগুলো এগুলো অবশ্যই জানতে হবে যে কোনো ল্যাঙ্গুয়েজ জানতে হলেই। লুপের ক্ষেত্রে আমরা জানি ফর লুপ, প্রথমে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন মানে কি, কোনো একটি ভেরিয়েবলের একটা প্রারম্ভিক মান দিতে হবে, একটা কন্ডিশন দিতে হবে যে সেটা কতটুকু পর্যন্ত সে যাবে। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, সে ইনক্রিমেন্ট করবে, বাড়বে না কমবে, সেটা এই তোমার কন্ডিশনের উপরে নির্ভর করবে। এখানে ফ্লোচার্ট দেওয়া রয়েছে, এই ফ্লোচার্টগুলো তোমরা দেখবা, তোমাদের একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে। স্টার্ট, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি হবে, সে ট্রু স্টেটমেন্ট এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে কি টার্মিনেট করবে। আর যখন ট্রু স্টেটমেন্ট কতক্ষণ পর্যন্ত কাজ করবে, যতক্ষণ পর্যন্ত এই স্টেটমেন্টটা না কাজ করবে। এই জন্যই কিন্তু এই ট্রু স্টেটমেন্টের পরে আবার কি এই ফ্লোটা আবার দেখানো হয়েছে কোথায়, কন্ডিশনে। তার মানে এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ফলস না হবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু চলতেই থাকবে, কাজ করতেই থাকবে। এই প্রোগ্রাম দেয়া আছে। তারপরে তোমাদের হোয়াইল লুপ, হোয়াইলের পরে কন্ডিশন, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটা কাজ করবে, তা না হলে কাজ করবে না। ঠিক আছে, এই ফ্লো চার্ট দেওয়া আছে, ফ্লো চার্টগুলো তোমরা দেখবা। ফ্লো চার্ট দেখলে তোমাদের কনসেপ্ট খুব ক্লিয়ার হবে, প্রোগ্রাম করবা ফ্লো চার্টের সাথে সাথে। ডু হোয়াইল, ডু মানে কি, ডু মানে হচ্ছে করো, আগেই করে ফেলবে, করার পরে সে কি করবে, কন্ডিশনটাকে সে চেক করবে। ফ্লো চার্ট দেওয়া আছে, ফ্লো চার্ট দেখলেই ক্লিয়ার হবে প্রোগ্রাম। জাম্প স্টেটমেন্ট, জাম্প মানে হচ্ছে নর্মাল যে ফ্লো রয়েছে সেই ফ্লো থেকে সে জাম্প করে অন্য কোথাও চলে যাবে, এটাকে বলে হচ্ছে জাম্প স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্ট, সে কন্টিনিউয়াস একটা জিনিসে সে কাজ করছে, সেখান থেকে যদি আমি লিখি ব্রেক তাহলে সে কী করবে, ব্রেক করবে। এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। কন্টিনিউ, সে কন্টিনিউ করে যাবে কাজ, কন্টিনিউ স্টেটমেন্ট। ব্রেকে করে ব্রেক, আর সে করবে কন্টিনিউ করবে। তাহলে এই জিনিসগুলো তোমরা তোমরা এটা করে ফেলবা। এই আজকে কিন্তু অনেকগুলো আমরা দেখাইছি, তাহলে এই জিনিস যেটা তোমাদের রয়েছে তাহলে তোমরা এই সবগুলো জিনিসই তোমরা পড়বা। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আজকের জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রোগ্রামিং তোমরা বুঝতে চাইলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু লাগবে, তা না হলে কিন্তু তোমরা আগাইতে পারবা না। আর এগুলো যদি নিজেরা মনে করো যে না এগুলো পড়বো না, যদি না পড়বা না, তা না হলে তো জোর করে কেউ তোমাদেরকে পড়াইতে পারবে না, তাই না?
আমরা একটা অ্যাটেন্ডেন্স নেই, ঠিক আছে? টাইমে তো বোধহয় শেষ হয়ে গেছে তোমাদের, তাই না? শোনো, আমরা এই সপ্তাহে ক্লাস নিব, হয়তো বা সোমবার দিন নিব সন্ধ্যার দিকে, কারণ তা নাহলে আমাদের কোর্স কমপ্লিট হবে না, আমাদের কোর্স অনেক বাকি আছে। ঠিক আছে, তোমরা এই পড়াগুলো পড়াশোনা করে ফেলবা, আর আমরা নেক্সট আমরা এগুলো না আগে পড়াই নেই তারপরে বলবো, ঠিক আছে? মিড মানে হচ্ছে বইয়ের অর্ধেক, মিড টার্ম মানে হচ্ছে বইয়ের অর্ধেক, ঠিক আছে? হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? কখন নেব গ্রুপ তোমরা ফলো করবা, ওকে? আমাদের মিড টার্ম কি ফাইনাল পরীক্ষার আদল হবে যে 50% মার্কে অ্যানসার দিতে হবে নাকি সম্পূর্ণ দিতে হবে? সেটা তো না, সম্পূর্ণই তো দিবা তোমরা, সম্পূর্ণই দিবে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, এই পড়াগুলা, হ্যাঁ এই পড়াগুলোও তোমরা পড়ো, ঠিক আছে? না পড়লে কাজ হবে না। অ্যাটেন্ডেন্স তোমাদের আমি নিয়ে নিছি, ঠিক আছে? না হয়ে গেছে।